আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে সেখানে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এর পিডিএফগুলো, সেখানে তোমাদের প্রথমে পেমেন্ট করতে হবে, তারপর পিডিএফগুলো পাবে। তাছাড়া অ্যাপের মধ্যে কিছু ফ্রি কোর্স রয়েছে, সেগুলো তোমরা অ্যাপ থেকে কিন্তু দেখতে পারো। দেখো এখানে নাম্বার 1-এ কী দেওয়া আছে, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো 1 × 6 = 6। 1-এর নাম্বার এতে মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আর্জেন্টিনা, ব্রাজিল না উরুগুয়ে? সঠিক উত্তর হবে আর্জেন্টিনা। রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ু চিনুক, লু না বোরো? উত্তর হবে চিনুক। দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থিত মরুভূমি যেটা, সেটা হচ্ছে সোনেরান, সাহারা না আটাকামা? উত্তর হবে আটাকামা মরুভূমি। এরপর ডোলড্রামস বলতে বোঝায় মকরীয়, সুমেরু বৃত্তীয় নিরক্ষীয় অঞ্চলকে। তো ডোলড্রামস বলতে বোঝায় নিরক্ষীয় অঞ্চলকে। দক্ষিণ আমেরিকায় আছে পৃথিবীর উচ্চতম, গভীরতম না বৃহত্তম হ্রদ? তো দক্ষিণ আমেরিকায় আছে পৃথিবীর উচ্চতম হ্রদ। পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা এশিয়া, উত্তর আমেরিকা না দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত? তো পৃথিবীর উচ্চতম হ্রদ যেটা, এটা হচ্ছে টিটিকাকা, যেটা এটা হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 14 = 14। 2-এর 1-এ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 × 5 = 5। বাম স্তম্ভে কী রয়েছে দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন, নায়াগ্রা, পাখির পায়ের মতো বদ্বীপ, মৃত্যু উপত্যকা, প্রাচীন ভূখণ্ড। ডান দিকে দেওয়া আছে এখানে কানাডার সিল্ট অঞ্চল, সেন্ট লরেন্স, কলোরাডো, আর মিসিসিপি, মিসৌরি, আর হচ্ছে অতিরিক্ত লবণাক্ততা। তো এগুলোকে মিলিয়ে লিখলে হবে গ্র্যান্ড ক্যানিয়ন, এটা হবে কলোরাডো, এরপর হচ্ছে নায়াগ্রা হচ্ছে সেন্ট লরেন্স, তারপর পাখির পায়ের মতো বদ্বীপ মিসিসিপি, মিসৌরি, মৃত্যু উপত্যকা হচ্ছে অতিরিক্ত লবণাক্ততা, প্রাচীন ভূখণ্ড এটা হচ্ছে কানাডার সিল্ট অঞ্চল। 2-এর 2 নম্বর শূন্যস্থান পূরণ করতে হবে 2টি। 1 × 2 = 2। ক্রান্তীয় ঘূর্ণবাদ বঙ্গোপসাগর ড্যাশ নামে পরিচিত? এটা হচ্ছে সাইক্লোন নামে পরিচিত। পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ড্যাশ বলা হয়? উত্তর হবে এস্টেনসিয়া বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে ড্যাশ বৃষ্টিপাত হয়? উত্তর হবে পরিচালন বৃষ্টিপাত হয়। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ড্যাশ নামে পরিচিত? উত্তর হচ্ছে এখানে পম্পাস বা পাম্পাস নামে পরিচিত। পরের প্রশ্ন 2-এর 3-এ এক কথায় উত্তর লিখতে হবে 7টি। 1 × 7 = 7। উত্তর আমেরিকার একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো যা প্রশান্ত মহাসাগর পতিত হয়েছে? উত্তর হবে কলম্বিয়া। এরপর কোন শিলা গঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয়? উত্তর হচ্ছে গ্রানাইট। একটি সংঘাত শিলার উদাহরণ দাও। এখানে উত্তর লিখবে ব্রোকিসিয়া। ITCZ কি? নিরক্ষীয় শান্ত বলয়কে বলা হয় ITCZ। মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম লেখো। মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম মিসৌরি। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি? রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম হচ্ছে চিনুক। কানাডীয় সিল্ট অঞ্চলের অপর নাম কি? কানাডীয় সিল্ট অঞ্চলের অপর নাম হচ্ছে লরেন্সীয় মালভূমি। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রটির নাম লেখো। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রটির নাম হচ্ছে বাফেলো। এরপর হচ্ছে উত্তর আমেরিকার একটি মরুভূমির নাম লেখো। উত্তর আমেরিকার একটি মরুভূমির নাম হচ্ছে সোনোরান মরুভূমি। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 2 × 4 = 8। প্রথমে নাম্বার এতে টিকা লিখতে হবে কিউমুলোনিম্বাস এই মেঘ সম্পর্কে। অতি গভীর, ঘন, কালো এবং বিশাল আকারের যে মেঘ থেকে বজ্রপাত ও বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হয় তাকে কিউমুলোনিম্বাস মেঘ বা ঝড়ো পুঞ্জ মেঘ বলে। পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশে সংঘটিত কালবৈশাখী ঝড় এই প্রকার মেঘ থেকে ঘটে থাকে। বজ্রমেঘ বা বাম্পি ক্লাউড বলতে কোন দুটি মেঘকে বোঝায়? তো কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ঝড় হয়, এটা ঝড় হবে, ঠিক আছে, ঝড় হয় বলে এর আর এক নাম হচ্ছে বজ্রমেঘ। আর স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বাম্পি ক্লাউড বলে, কারণ এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো ও স্তরে স্তরে সাজানো থাকে। নাম্বার সিতে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির 2টি প্রধান কারণ লেখো। তো নাম্বার 1 হচ্ছে আকরিক লোহার প্রাচুর্য। হ্রদ অঞ্চলে বিশেষত সুপিরিয়র হ্রদের দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত মেসাবি বিশ্বের বৃহত্তম লোহা খনি এটা। তারপর হচ্ছে ভার্মিলিয়ন, মিনোমিনি, গোজেবিক প্রভৃতি যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ আকরিক লোহা উত্তোলক অঞ্চল। নাম্বার 2 সুলভ জলপথ। পঞ্চ হ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথে দেশ বিদেশের সঙ্গে পণ্য বিনিময় করা যায়। নাম্বার ডি কানাডীয় সিল্ট অঞ্চলে কাষ্ঠ শিল্পে পরিবহনের সুবিধা সম্পর্কে লেখো।
শীতকালে যখন এই অঞ্চলে চারিদিকে বরফ জমে থাকে তখন এই অঞ্চলের সরলবর্গীয় বনভূমি থেকে গাছগুলি কেটে বরফ ঢাকা নদীর উপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নেমে যায়, নিচের দিকে নামে। ওকে, নদী তীরবর্তী কাঠচেরাই কলগুলিতে সেগুলিকে সংগ্রহ করা হয়, এর ফলে পরিবহন খরচ খুব কম হয়। নাম্বার ই, ধোঁয়াশা বলতে কী বোঝো? শীতকালের সন্ধ্যাবেলায় বা ভোরবেলায় বায়ুমণ্ডলের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এক বাষ্প সৃষ্টি হয়, যা ভূপৃষ্ঠের উপরে অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতাকে নষ্ট করে দেয়। একে ধোঁয়াশা বলে। শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? মিচিগান নদীর তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে বিখ্যাত। শিকাগোতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করা হয়। পৃথিবীর কোনো স্থানে এত বেশি সংখ্যক পশু হত্যা করা হয় না, এই কারণে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি। 3 × 4 = 12। প্রথমে দেখো নাম্বার এতে, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? তিনটে কারণ লেখো। 1 নম্বর, আমাজন নদীর মোহনায় সমুদ্রের গভীরতা অনেক বেশি। 2 নম্বর হচ্ছে মোহনায় প্রবল সমুদ্র স্রোত বর্তমান। 3 নম্বর হচ্ছে আমাজন নদী প্রবল বেগে প্রচুর জলরাশি নিয়ে সমুদ্রে পতিত হয়, তাই আমাজন নদীর মোহনায় বদ্বীপ গঠন হয়নি। নাম্বার ডি হচ্ছে, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে এবং কেন বলা হয়? তো উত্তর আমেরিকার প্রেরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। প্রেরি তৃণভূমি অঞ্চলটি বিশ্বের একক বৃহত্তম গম উৎপাদক অঞ্চল। প্রচুর গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের অধিকাংশ গম রুটি প্রস্তুতের জন্য দেশ বিদেশের বাজারে রপ্তানি করা হয়। এই কারণে উত্তর আমেরিকার এই অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। নাম্বার সি হচ্ছে, শৈলোৎক্ষেপ বৃষ্টির একটি চিহ্নিত চিত্র আঁকো। দেখো, এটা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টির একটি চিত্র, ঠিক আছে। এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটি পর্বত, ঠিক আছে। এই পর্বতে এটাকে বলা হয় প্রতিবাদ ঢাল এবং এই দিকটা বলা হয় অনুবাদ ঢাল, ঠিক আছে। এই প্রতিবাদ ঢালে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, যে বায়ু যার মধ্যে জলীয় বাষ্প বেশি থাকে আর কি, ঠিক আছে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু, সেই বায়ুটা এখানে বাধা পেয়ে, বা জলীয় বাষ্পপূর্ণ যে মেঘ, সেই মেঘ বাধা পেয়ে এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। ওকে, এই প্রতিবাদ ঢালে। তারপর এই মেঘ যখন এখানে জলীয় বাষ্প হারিয়ে, এই বাতাস যখন জলীয় বাষ্প হারিয়ে ধীরে ধীরে এই পর্বতের এই অনুবাদ ঢালে চলে আসে, তখন কিন্তু এই অংশে বৃষ্টিপাত প্রায় হয় না, তাই এই অঞ্চলটিকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। আর এই অংশটা হচ্ছে আমাদের এই অংশে যে বৃষ্টিপাত হয় সেটাকে বলা হয় শৈলোৎক্ষেপ বৃষ্টি। ওকে, তো এরকম একটি চিত্র তোমরা কিন্তু আঁকবে, তোমাদের বইতে রয়েছে, দেখে দেখে কিন্তু এটা প্র্যাকটিস করবে। নাম্বার ডিতে, কানাডিয়ান শিল্ড অঞ্চল কৃষিতে উন্নত না হলেও শিল্পে যথেষ্ট উন্নত, এর কারণ কি? কানাডার শিল্ড অঞ্চল শিল্পে উন্নত না হওয়ার কারণগুলি হলো, নাম্বার 1 হচ্ছে, এখানে পর্যাপ্ত বনভূমিতে বন্য পশুর লোমশ ও চামড়া ও প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। 2 নম্বর, কানাডার উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতার সহায়তা পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে, কানাডা জলবিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত উন্নত, ফলে কারখানাগুলোতে সস্তায় বিদ্যুৎ যোগান দেওয়া যায়। নাম্বার 4, শিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চ হ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথের কারণে শিল্ড অঞ্চল শিল্পে উন্নত হয়েছে। নাম্বার ই হচ্ছে, মেঘের সৃষ্টি হয় কিভাবে? তো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলভাগ এর পরিমাণ বেশি ও সূর্য লম্বভাবে কিরণ দেয়, সে সমস্ত অঞ্চলে সূর্যের প্রখর তাপে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে গিয়ে মেশে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে সোজা উপরে উঠে শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। 5 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5 করে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে চিত্র সহ ব্যাখ্যা করো সমুদ্রবায়ু ও স্থলবায়ু। তো দেখো, সমুদ্রবায়ু কিনা দিনের বেলা স্থলভাগ বেশি গরম হয় বলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, কিন্তু জলভাগ বেশি গরম হয় না বলে সেখানকার বায়ু উচ্চচাপযুক্ত হয়, ফলে তখন জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, একে সমুদ্রবায়ু বলে। এটা হচ্ছে সমুদ্রবায়ুর চিত্র, ঠিক আছে। দিনের বেলায় দেখো জলভাগ হচ্ছে কম উষ্ণ থাকে, মানে কম তাপমাত্রা কম থাকে, আর স্থলভাগ বেশি উষ্ণ হয়ে যায়, এবং স্থলভাগ থেকে যে বায়ু, সেই বায়ু কিন্তু উপরের দিকে উঠে যায় এবং জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। এটাকে বলা হয় কি? স্থলবায়ু, যেটা দিনের বেলায় হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে সমুদ্রবায়ু বা জলবায়ু বলা হয় এটাকে।
এরপর স্থলবায়ু কিনা আবার রাতের বেলায় জলভাগের চেয়ে স্থলভাগ বেশি ঠান্ডা হয় বলে স্থলভাগের বায়ু উচ্চ চাপযুক্ত হয়, তখন স্থলভাগ থেকে জলভাগ বা সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়, একে স্থলবায়ু বলা হয়। তো দেখো এটা রাত্রিবেলায় কী হচ্ছে, রাত্রিবেলায় যে বস্তু তাড়াতাড়ি উষ্ণ হয় সেই বস্তু কিন্তু তাড়াতাড়ি মানে তাপটা কিন্তু ছেড়েও দেয়, মানে তাপ তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। তো স্থলভাগ যেহেতু তাড়াতাড়ি উষ্ণ হয়, তো এমনি কিন্তু রাত্রেবেলা কী হয়, এখান থেকে কিন্তু তাপ বেরিয়ে যায় এবং স্থলভাগ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কিন্তু জলভাগ তখনও কিন্তু গরম থাকে। ওকে, তাই জলভাগ কী হয়, বাতাস ওপর দিকে উঠে যায় এবং সেই স্থলভাগ থেকে ঠান্ডা বায়ু সমুদ্রের দিকে বা জলের দিকে প্রবাহিত হয় এবং এটাকে বলা হয় কি স্থলবায়ু। স্থলভাগ থেকে প্রবাহিত হয় বলে এটা স্থলবায়ু হয় এবং স্থলবায়ু কখন হয়, রাত্রের দিকে হয়। ঠিক আছে, রাত্রিবেলা অর্থাৎ ভোরের দিকে, এবং এর তাপ মানে এর যে প্রবণতা সেটা আরও বেশি হয় ভোরের দিকে। নাম্বার বিতে নিরক্ষীয় ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলগুলিতে নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণ আলোচনা করো। তো নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণ হচ্ছে নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে সারা বছর ধরে বায়ুর নিম্নচাপ দেখা যায়, একে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, একে নিরক্ষীয় নিম্নচাপ বলে। সৃষ্টির কারণ কি? 1 নম্বর হচ্ছে এই অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে বায়ু খুব উষ্ণ ও হালকা হয়, ফলে বায়ুর চাপ কম হয়। 2 নম্বর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি বলে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম হয়। নাম্বার 3 হচ্ছে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে এই অঞ্চলের উপরের বায়ু উত্তরে ও দক্ষিণে ছিটকে যায়, ফলে বায়ুচাপ কম হয়। মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণ উভয় গোলার্ধে 60 থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অবস্থিত অঞ্চলে অর্থাৎ সুমেরু ও কুমেরু বৃত্তের দুপাশে সারা বছরই বায়ুর নিম্নচাপ দেখা যায়। এই নিম্নচাপ অঞ্চলটি সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় নামে পরিচিত। নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণ কি না, এই অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ তুলনামূলকভাবে বেশি বলে এই অঞ্চলের বায়ু ক্রান্তীয় ও মেরু অঞ্চলের দিকে ছিটকে যায়, ফলে বায়ুর চাপ কম হয়। নাম্বার সিতে ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণপাতের 5টি পার্থক্য লেখো। দেখো এটা হচ্ছে ঘূর্ণবাত, এটা হচ্ছে প্রতিভ ঘূর্ণপাত। 1 নম্বর পার্থক্য হচ্ছে কেন্দ্রের চাপ অনুসারে ঘূর্ণবাতে কেন্দ্রের চাপ কম থাকে আর প্রতিভ ঘূর্ণপাতে কেন্দ্রের চাপ বেশি থাকে। এরপর বায়ুর দিক উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধের ডান দিকে বেঁকে প্রবাহিত হয় ঘূর্ণপাতের ক্ষেত্রে, আর উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয় প্রতিভ ঘূর্ণপাতের ক্ষেত্রে। বায়ুর গতিবেগ কেমন? না ঘূর্ণপাতের বায়ুর গতিবেগ প্রতিভ ঘূর্ণপাতের বায়ুর গতিবেগ প্রতিভ ঘূর্ণপাত অপেক্ষা বেশি হয়, আর প্রতিভ ঘূর্ণপাতে বায়ুর গতিবেগ কম হয়। বৃষ্টিপাত কেমন হয়? ঘূর্ণপাতে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রতিভ ঘূর্ণপাতে বৃষ্টিপাত হয় না। মেঘাচ্ছন্নতা কীরকম? আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা থাকে ঘূর্ণপাতের ক্ষেত্রে, আকাশে মেঘ থাকে না, সম্পূর্ণ পরিষ্কার থাকে প্রতিভ ঘূর্ণপাতের ক্ষেত্রে। তো এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিতে পারো। এর পিডিএফগুলো তোমরা পেমেন্ট করতে হবে এবং কিছু ফ্রি কোর্সও রয়েছে অ্যাপের মধ্যে, ফ্রি কোর্সগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। অ্যাপটা তোমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকেও পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।